আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অন্যরকম পাঠশালার ভেক্টর লেকচারে। আজকে আমরা টপিক 4, দ্যাট মিন্স ভেক্টর উপাংশ, লন রোলার, নৌকার গুণ টানা এবং কিছু গাণিতিক সমস্যা, এইসব কিছু নিয়ে আলোচনা করবো। তোমাদের সাথে আছে আমি আরিফ আকাশ ভাইয়া। পড়াশোনা করেছি বুটেক্স থেকে, এইচএসসি 17 ব্যাচ। ভাইয়া কলেজ ছিল নরডেম কলেজ। তো চলেন শুরু করে দেই। সো আজকের টপিকটা বেশ ইম্পর্টেন্ট, ছোটখাটো টপিক, বেশি কিছু নাই, বাট ভালো করে পড়তে হবে। কারণ আমাকে ভেক্টরকে ভাগ করতে শিখতে হবে, ভেক্টরকে উপাংশে ভাগ করা শিখতে হবে। তাহলে আমি সামনের দিকে নদী নৌকার পার্টগুলো, আপেক্ষিক বেগের পার্টগুলো, এগুলো তোমরা খুব ভালো মতো সলিউশন করতে পারবা। তো চলো দেখি আগে দেখবো ভেক্টরের উপাংশ, লম্ব উপাংশ। উপাংশ মানে যে কোনো ভাবে ভাগ করা যায়, সবসময় যে লম্ব লম্ব হতে হবে তা না। লম্ব উপাংশ মানে হচ্ছে কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বা জেড অক্ষ, মানে একদম লম্ব লম্ব অংশগুলোর দিকে আমি ভাগ করি, এই আর কি। আচ্ছা চলো এবার আমরা দেখি। সো ফার্স্টে হচ্ছে উপাংশে যাওয়ার আগে দেখি তোমাদের মনে আছে নাকি ছোট্টকালে তোমরা একটা জিনিস পড়ছিলা, দেখো তোমাদের একটু একটু মনে আছে নাকি? ছোট ছিল তখন তোমরা এগুলো পড়ছিলা ভালো মতো। তোমাদের ছোটবেলায় ত্রিভুজের সাইন সূত্র ছিল। দেখো আমি একটা ত্রিভুজ ড্রয়িং করি, তাহলে মনে পড়ে যাবে। মনে করো এ একটা ত্রিভুজ, ত্রিভুজের এই বাহু এ, এটা বি, এটা সি, এই কোণটা এ কোণ, এই কোণটা বি কোণ, এই কোণটা সি কোণ। তখন ত্রিভুজের সাইন সূত্র আমাদের কি বলতো? আমরা চাই লিখতে পারতাম ত্রিভুজের একটা বাহু এ, তার বিপরীত কোণের সাইনের অনুপাত, দ্যাট মিন্স এ বাই সাইন। দেখো এই বাহুটা এ, তার বিপরীত কোণ কোনটা? এ। এ বাহু, তার বিপরীত কোণ হচ্ছে এ, এর সাইনের যে অনুপাত এটা সমান হয়তো কি বি, এই বাহুটা তার বিপরীত কোণের সাইনের অনুপাত, বি বাই সাইন বি। আবার কি হইতো? সি তার বিপরীত কোণের সাইনের অনুপাত। এই মানের যে অনুপাতটা এটা সবসময় কি থাকতো? সমান থাকতো। অর্থাৎ কোন একটা ত্রিভুজের কোন একটা বাহু আর তার বিপরীত যে কোণটা আছে তার যে সাইনের অনুপাত, এই অনুপাতটা সবসময় সেম থাকে। এটাই ছিল ত্রিভুজের আমাদের সাইন সূত্র। আর মনে রাখার আরো সুন্দর টপিক টেকনিক কি ছিল? দেখো এভাবে আমরা মনে রাখতে পারতাম যে তুমি যদি এ বাহু নিয়ে পড়াশোনা করো, তাহলে অন্য দুইটা বাহু, দ্যাট মিন্স কি বি আর সি এর যে মাঝখানের কোণটা সেটা সাইনের সাথে আসবে। তুমি যদি বি নিয়ে পড়াশোনা করো, বি নিয়ে কাজ করা শুরু করো, তাহলে অন্য দুইটা বাহু এ আর সি এর মাঝখানে কোণটা, দ্যাট মিন্স বি আসবে। তুমি যদি সি নিয়ে পড়াশোনা করো, তখন অন্য দুইটা বাহু এ আর বির মাঝখানে কোণটা, দ্যাট মিন্স কি আসবে? সি আসবে। এই অনুপাতটা সবসময় কি থাকতো? সেম থাকতো। এটাকে আমরা বলতাম ত্রিভুজের সাইন রুল বা সাইনের ফর্মুলা। আই গেস তোমাদের এটা মনে আছে, আমরা ছোট্টকালে এটা খুব ভালো মতো পড়ছিলাম, মোটামুটি ছোট ছিলাম। এখন এই ত্রিভুজের সাইন রুলটা আমরা এখানে ইউজ করবো কিভাবে ভাইয়া? দেখো ভালো করে তাকায় দেখো, মোটামুটি তোমরা এই জিনিসটা আসলে বুঝতে পারবা বা আমার এখানে প্রয়োজন হবে না। এই একটা ভেক্টর পি ভেক্টর, এই একটা ভেক্টর কিউ ভেক্টর, মাঝখান দিয়ে তাদের লব্ধি কত? আর। চাইলে এই ভেক্টরটা এখানে রেখে কিউ ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে আসলে দেখো পি কিউ আর সুন্দর করে এটা কিন্তু একটা আমাদের ত্রিভুজ হয়ে যাচ্ছে। পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর। দেখো এটা একটা ত্রিভুজ আছে এবং কোণগুলো আছে, এই যে আলফা, আবার কিউ এর সাথে আর এর কোণ বিটা, আবার পি কিউ এর মাঝখানে কোণ, সবগুলো কোণও দেওয়া আছে। এক্স্যাক্টলি এখানেও চাইলে কিন্তু ত্রিভুজের সাইন সূত্র ইউজ করা যায়। তো এটা এখন আমরা এখানে ইউজ করব। কিভাবে করব দেখো, একটু চালাকি করে করব। আমরা এটাকে একটু বিবর্ধিত করি যাতে ড্রয়িংটা সুন্দর লাগে। তো পি এরকমই থাক, আমরা এই পি সমান করে এখানে একটা পি এঁকে নিই, আর কিউটাকে এখানে ড্রয়িং করে ফেলি। এটা কিউ, এই মাঝখান দিয়ে যাবে আমাদের লব্ধিটা। আর এটাই তো আমাদের ড্রয়িংটা ছিল না? পি ভেক্টর, এই যে পি ভেক্টর, কিউ ভেক্টর, কিউ ভেক্টর, মাঝখান দিয়ে লব্ধি হচ্ছে কত? লব্ধি আমাদের জাস্ট এখানে আর ভেক্টর আছে। এটাই এই ড্রয়িংটা আমরা মোটামুটি করে নিচ্ছি। ওকে, ঠিক আছে। এখন একটু ভালো করে লক্ষ্য করো। ফার্স্টে আমি যদি পি ভেক্টরের মানটা, তুমি পি নিয়ে চিন্তা করি, হ্যাঁ, পি নিয়ে আমি যদি সলিউশনটা করা শুরু করি, তাহলে তুমি দেখবা কিভাবে এটা করা যায়। সবার আগে এই ভেক্টরটার মান পি নিচ্ছি, মানে ওই যে এই বাহুটা, ধরো এ বাহুটা নিচ্ছি। এবার কি অন্য দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা সাইনে যাবে। দেখো পি ভেক্টরে পি নিচ্ছি, তাহলে নিচে কে যাবে? সাইন। পি ভেক্টর বাদে
পি বাহুটা বাদে অন্য দুইটা ভেক্টর মানে কি কিউ আর এদের মাঝখানে কোন, দ্যাট মিন্স কোনটা আসবে বিটা, পি বাই সাইন বিটা। যারা বুঝে নেয় আবার খেয়াল করো। বলো তো যখন বি নিছিলাম মানে মনে করো কিউ নিছি, ধরো এই বাহুটা নিছি, দ্যাট মিন্স কিউ নিছি, তখন বি না, বি ছাড়া অন্য দুইটা এ সি তাদের মাঝখানে কোণ নিতে হবে। তাহলে কিউ ছাড়া অন্য দুইটা পি আর আর তাদের মাঝখানে কোণ কত, আলফা। এখানে কত আসবে, সাইন আলফা। যখন আর নিব, বলতো যখন মনে করো আর বা সি নিবা, তখন সি ছাড়া অন্য দুইটার মাঝখানে কোণ নিতে হবে। অর্থাৎ যখন তুমি আর নিবা এই যে আর নিবা, আর ছাড়া পি আর কিউ এই দুইটার মাঝখানে কোণ নিতে হবে। বলতো সুন্দর করে গুছায়, এই পি আর কিউ এদের মাঝখানে কোণ কত? দেখো একটু ভালো করে দেখলে তোমরা বুঝবা, পি কিউ এর মাঝখানে কোণ হচ্ছে আলফা প্লাস বেটা। পি কিউ এর মাঝখানে কোণ এই দুইটা যোগফল, কোণ কি আসবে, সাইন আলফা প্লাস বিটা। এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র, আমরা এখানে ইউজ করলাম। তো এখান থেকে আমরা লিখতে পারি, একটু সাজায় গুছাই লিখলে ঘটনাটা দেখো ঠিক এরকম দাঁড়াবে। পি এর মান, অর্থাৎ এই যে লব্ধিটা ছিল আর ভেক্টর, তার এদিকে একটা অংশ ছিল পি ভেক্টর, এদিকে একটা অংশ ছিল কিউ ভেক্টর। কিভাবে বুঝলেন, দেখো পি ভেক্টর মনে করো এদিকের একটা মান, একটা ভেক্টর, এদিকে কিউ ভেক্টর, এদিকে একটা মান, সামান্তরিক দুটো সন্নিহিত বাহুতে তাদের লব্ধি হয় আর। তাহলে অবশ্যই এই লব্ধির ভিতরে পিও আছে আবার কি কিউ আছে। লব্ধির একটা অংশ পি ভেক্টরের দিকে, একটা অংশ কিউ ভেক্টরের দিকে আছে। ওই যে ওই পিটার মানটা পি কতটুকু হবে সেটা কিভাবে বের করবো, আমরা এইটা আর এইটার ভিতরে একটু কম্পেয়ার করি। দেখো তাহলে কি লেখা যায়, পি ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। একইভাবে যদি আমরা কিউটা লিখতে চাই, দেখো তখন আমরা কম্পেয়ার করবো কোনটার ভিতরে, এই কিউ আর এই আর এর ভিতরে। তখন আমরা কিভাবে লিখবো, কিউ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। দ্যাটস ইট। এটি হচ্ছে আমাদের দুইটা ভেক্টরে যদি তোমার হচ্ছে আলফা কোণ বিটা কোণে থাকে, নির্দিষ্ট কোণ করে থাকে, তখন ওই যে লব্ধি আর এইটার এক্স অক্ষের দিকে বা এই পি ভেক্টরের দিকে যে অংশটা থাকে আর কিউ ভেক্টরের দিকে যে অংশটা থাকে, সেই অংশের মানগুলো বের করার ফর্মুলা হচ্ছে কি, একটা পি ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বেটা, কিউ ইকুয়াল টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বেটা। এটা আমরা প্রুফ করে ফেললাম। এখন যদি ঘটনাটা এরকম হয় যে মনে করো তোমার এই দিকে থাকলো পি ভেক্টর, ঠিক এইভাবে আছে আমাদের কিউ ভেক্টর, বলতো এবার আলফা প্লাস বিটা এই কোণটা কত হয়ে গেছে, 90 হয়ে গেছে। তখন আমাদের কিরকম দাঁড়াবে, তখন দাঁড়াবে পি ইকুয়াল টু আর সাইন বিটা আর কিউ ইকুয়াল টু দাঁড়াবে আর সাইন আলফা। হ্যাঁ কেমনে কি, তো তুমি নিজেরাই তাকাও, পি সমান আর সাইন বিটা, সাইন আলফা প্লাস বিটা এই অংশটা এই সাইন 90 হয়ে যাবে, আর সাইন 90 মান ভাই আপু কত হয়, 1 হয়ে যায়, নিচের অংশটা বাদ হয়ে যাচ্ছে। একইভাবে এখানে নিচের অংশ বাদ হয়ে পড়ে আছে কিউ সমান কি আর সাইন আলফা। তখন যদি আমাদের ভেক্টর দুইটা মিলে লম্ব আকারে থাকে, পি আর কিউ ভেক্টর লম্ব আকারে থাকে, তখন আমাদের এই যে লব্ধি ছিল যে মাঝখান দিয়ে, আমাদের যে মাঝখান দিয়ে যে লব্ধি ছিল আমাদের মাঝখান দিয়ে, আর এই লব্ধিটা দুইটা অংশ, একটা পি এর দিকে একটা কিউ এর দিকে, কত হবে, একটা পি সমান আর সাইন বিটা আর কিউ সমান হবে আর সাইন আলফা। দ্যাটস ইট। এই জিনিসটাই ঠিক এইখানটাতে আমি দেখানোর চেষ্টা করছি, দেখলেই তোমরা বুঝতে পারবা। ভাইয়া ঘোড়ার ডিম বুঝলাম, এখানে আপনি দুইটাতেই সাইন রাখছেন, এখানে আবার ঘোড়ার ডিম একটাতে কস চলে আসছে, আবার এখানে আবার কিরকম হইলো, কোনো কিছু মিললো না। এখানে তো ভাইয়া দুইটা কোণ, এখানে তো একটা কোণ দিয়ে করা হয়েছে, এটা আসলে কারণটা কি? আচ্ছা তোমাদেরকে এবার কারণটা বোঝাই। মনে করো আলফা প্লাস বিটা দুইটা মিলে 90 হয়েছে। এখন আলফা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমাদের বিটা কত হবে, 60 ডিগ্রি হবে। চমৎকার ব্যাপারটা হচ্ছে সাইন 30 মান আমরা জানি হাফ, আবার কস 60 মানটাও কিন্তু হয় হাফ। মানে সাইন 30 মান যেরকম হাফ আসে, কস 60 মানটা হুবহু ঘুরে ফিরে সে কিন্তু হাফই চলে আসে। তাহলে চাইলে এই কাজটা এখানে করা যায়, যদি আলফা বেটা দুইটা সমষ্টি যদি 90 হয়, এটা হচ্ছে ম্যান্ডেটরি কথা, যদি আলফা বেটার সমষ্টি যদি 90 হয়, তো আমরা লিখতে পারি কিউ সমান আর সাইন আলফা ইকুয়াল আর কস বিটা। মানে সাইন আলফার জায়গায় আমরা কস বিটা বসাইতে পারি। এই যে এরকম দেখো সাইন 30 এর জায়গায়
cos 60 বসানো যেতে পারে। যদি যোগফলটা আলফা প্লাস বেটা 30 প্লাস 60 কত হয় 90 হয়। ঠিক একইভাবে আমরা চাইলে এখানেও একই কাজ করতে পারি, ইকুয়াল টু লিখতে পারি আর cos আলফা, মানে সাইন বিটার জায়গায় cos আলফা, সাইন আলফার জায়গায় cos বেটা। এই কাজটাই এইখানটাতে করার চেষ্টা করা হয়েছে। এখন দেখলে তোমরা মোটামুটি বুঝতে পারবে। আরো সহজ করে দিই, এত প্যারাই খাওয়া লাগবে না তোমাদের, তোমরা জাস্ট এই কথা মনে রাখবা, যার সাথে কোণ তার সাথে cos, cos থিটা বা cos যা থাকে, যার সাথে কোণ তার সাথে cos, শেষ। কেমনে ভাইয়া? দেখো, মনে করো তোমাকে বললাম আমি এইদিকে তাকাও, তাহলে বুঝবা। ধরো এটা 5 নিউটন, এর এইদিকে একটা অংশ আছে, এইদিকে একটা অংশ আছে। এখন আমার কথা অনুযায়ী মনে করো এই কোণটা থিটা দেওয়া আছে, তোমাকে বললাম এই এই অংশটা কত, 5 নিউটন, এই আর অংশটা কত। চোখ বন্ধ করে আর সমান কি হবে, দেখো লব্ধিটা ফার্স্টে, এই যে লব্ধিটা 5, যার সাথে কোণ তার সাথে cos, 5 cos থিটা, শেষ। এই যে 5 cos থিটা, এইটুকু হবে কার মান, এই আর এর মান। তোমাকে যদি বলে কেউ এইটা সাপোজ মনে করো y, এই y এর মানটা বের করো, হ্যাঁ ওয়াইটা, তখন এই কোণটা ধরো বলে দিছে, ধরো আলফা বলে দিছে, তখন কি হবে বলতো, তখন আমরা আরামসে বুঝতে পারতেছি, তখন হবে y ইকুয়াল টু 5 cos আলফা, কারণ এই যে লব্ধি আর যার সাথে কোণ তার সাথে হয় cos। আর যদি cos দিয়ে না করতে চাও তুমি চাইলে এটাও লিখতে পারো, r ইকুয়াল টু 5 cos থিটা যেভাবে লিখছিলা, এটা হবে 5 sin, দেখো যার সাথে কোণ তার সাথে cos, আর কোণ যদি সাথেটার সাথে না হয় তখন ওটা হয়ে যায় কি সাইন হয়, অর্থাৎ cos থিটা এখানে যে কথা, সাইন আলফার ভ্যালু একই আসবে। আবার cos আলফা এখানে যা হবে 5 sin থিটা তাই আসবে। যারা বুঝো নাই আবার লক্ষ্য করো, মনে তোমাকে যদি বলে এই 5 এর আর এর সাথে উপাংশ বা অংশ কতটুকু, মানটা কত আসছে, তুমি জাস্ট বের করবে আর সমান কি 5 cos থিটা। যদি বলে এই যে ধরো এটা থিটা, এই কোণটা ধরো দেওয়া নাই, তাহলে এই দিকে ওয়াই অক্ষের দিকে অংশটা কত, ওয়াই সমান আসবে আর সাইন থিটা, অর্থাৎ ওয়াই সমান 5 সাইন থিটা। কেন সাইন থিটা, কারণ এর সাথে কোণ নাই, দেখো ওয়াই এর সাথে তখন কিন্তু কোণ নাই, কোণটা আছে কার সাথে, এক্স অক্ষের সাথে, এই দিকের সাথে, তাই এর সাথে cos, আর যার সাথে কোণ থাকবে না তার সাথে কি হবে, সাইন হবে, দ্যাটস ইট। তাই ওয়াই এর সাথে হবে 5 সাইন থিটা। এভাবে মনে রাখতে পারো, এবং জিনিসটা আমি খুব ভেঙে ভেঙে তোমাদের এখানে দেখাই দিচ্ছি। আমি এভাবে মনে রাখতাম, যার সাথে কোণ তার সাথে cos, আর যার সাথে কোণ থাকে না তার সাথে কি হয়ে যায়, সাইন হয়, শেষ। এই ছিল আমাদের ভেক্টরের উপাংশী বিভাজন এবং কি বলতো লম্ব উপাংশী বিভাজন। এবার কি ভাইয়া, এটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য, আমাদের অ্যাডমিশনের সময় খুব বেশি ইউজ করা যায়, খুবই খুবই ইজি হয় ম্যাথ করা। দেখো আমরা যে এতক্ষণ ধরে ত্রিভুজ সূত্র পড়লাম, বহুভুজ সূত্র পড়লাম, সামান্তরিক সূত্র পড়লাম, ভেক্টর বিয়োগ পড়লাম, বিভিন্ন ধরনের উপাংশে বিভাজন দেখলাম, কিভাবে কি করতে হয়, লম্ব উপাংশে বিভাজন দেখলাম, কিন্তু এখানে দেখো অনেকগুলো ভেক্টর আছে, P1 P2 P3 P4। মনে করো এই ক্যালকুলেটরটাকে 10 জন টানতেছে, সুতায় বেঁধে এই দিক দিয়ে একজন টানে, এই দিক দিয়ে একজন টানে, এই দিক দিয়ে একজন টানে, এতজন টানতেছে, লব্ধি এই ক্যালকুলেটরটা কোন দিকে যাবে, এর উপর লব্ধি বল কত হবে, এটা বের করতে যে তোমাকে বলি সামান্তরিক সূত্র দিয়ে করো, তোমার জীবন বের হয়ে যাবে, কারণ দুইটা করে করে তোমাকে বের করতে হবে, কোটি কোটি আছে, কোটি কোটি বার সামান্তরিক সূত্র ইউজ করতে হবে। এই কাজটা লম্বাংশ উপপাদ্য দিয়ে খুব সহজে করা যায়। কিভাবে করি আমরা দেখো, এই এতগুলো ভেক্টরের একটা লব্ধি আছে, লব্ধি হাতে ধরলাম আর, এতগুলো ভেক্টরের লব্ধি হচ্ছে কত, আর। এই আরটাকে আমরা একটু চালাকি করে এখানে যে কাজটা করি বলতো, এই আর যে লব্ধিটা তার এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে একটা উপাংশ থাকবে বা একটা অংশ থাকবে, এটা কত থাকবে আর এক্স, আর ওয়াই অক্ষের দিকে এর একটা অংশ থাকবে কত, আর ওয়াই। একটু চিন্তা করো, তোমরা এই ব্যাপারটা আসলে বুঝতে পারবে, আমারও এখানে কোনো প্রয়োজন হবে না। এই পুরা লব্ধিটার এক্স অক্ষের দিকে একটা অংশ থাকবে, এই পুরা লব্ধিটার ওয়াই অক্ষের দিকে একটা অংশ থাকবে। কোনোভাবে তুমি যদি এক্স অক্ষের দিকের অংশটা আর ওয়াই অক্ষের অংশটা বের করতে পারো, দেন তুমি সামান্তরিক সূত্র ইউজ করে তো আরামসে লব্ধির মান দিক সব বের করে ফেলতে পারবে, মানও বের করতে পারবা, এই দিকটা থিটাটাও বের করে ফেলতে পারবে। চালাকটা কি করতেছি, কোনো না কোনো ভাবে আমরা এক্স অক্ষের দিকে পুরো অংশটা বের করবো, ওয়াই অক্ষের দিকে পুরো অংশটা বের করবো, দেন আমরা সামান্তরিক সূত্র ইউজ করে ফেলবো। কিভাবে করা যেতে পারে আসলে লক্ষ্য করি, যদি আমরা এক্স
অ্যাক্সিস এক্স অক্ষ বরাবর করতে চাই, তখন আমরা কি করব? ঘটনাটা আমরা এইভাবে ইউজ করব। দেখো, আর এক্স ইকুয়াল ফার্স্টে এই যে P1 ভেক্টরটা, এর এক্স অক্ষের দিকে কতটুকু অংশ আছে P1 ভেক্টরটার? P1 এর এক্স অক্ষের দিকে কতটুকু থাকে তোমাদেরকে শিখাইছিলাম, যার সাথে কোণ, যার সাথে কোণ তার সাথে কজ। এই কোণটা দেওয়া আছে θ1, এই কোণটা দেওয়া আছে θ1, যার সাথে কোণ তার সাথে কজ। তো কত হবে ওইটা? P1 cos θ1 শেষ। এই যে যার সাথে কোণ, যার সাথে কোণ তার সাথে কজ। একইভাবে বলতো এই P2 এইটাও এক্স অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করছে? θ2। এর পরেরটার ক্ষেত্রে কি হবে? যখন আমরা P2 নিয়ে পড়াশোনা করব, প্লাস P2 cos θ2। একইভাবে যখন আমরা P3 নিয়ে পড়াশোনা করব, এটাও এক্স এর সাথে কত তৈরি করছে? θ3। কি আসবে? P3 cos θ3। এইভাবে কিন্তু চলতেই থাকবে যতগুলো পরীক্ষা দেওয়া থাকবে। এভাবে করলে তুমি এক্স অক্ষের দিকে সবগুলো ভ্যালু পেয়ে যাবা, যতগুলো ভেক্টর থাকুক না কেন। এবার যদি তোমাকে বলে ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালুগুলো বের করো, তো ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের লব্ধিটার উপাংশটা বা অংশটা কত আসবে? আর ওয়াই। এখানে একটা চালাকি করবা, তোমরা এক্স অক্ষটা বের করবা, ওয়াই নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই। কিভাবে করবা? এই P1 লিখে কজের জায়গায় জাস্ট বসাই দিবা সাইন, আবার সেম P2 লিখে কজের জায়গায় বসাই দিবা সাইন, আবার P3 লিখে কজের জায়গায় বসাই দিবা সাইন। ভাই কেমনে কেমনে কিভাবে হইলো এটা? একটু আগে তোমাদেরকে ভাই দেখাইছিলাম। দেখো, আমাদের এক্স অক্ষের দিকে যার সাথে কোণ সেই দিকে যদি কজ হয়, দেখো আর হচ্ছে 5 cos θ, ওয়াই কিন্তু তখন হয় কত? আর sin θ। দেখো মানে এই দিকের অংশটা, এই যে আমি তো একটু কাজ করছি, ক্লিয়ার করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আর না লিখে এটাকে এক্স লিখি, তোমরা তাহলে পরে তাহলে কনফিউজড হয়ে যাবা। এটাকে এক্স লিখে দিই, এবার দেখো আর কোনো ঝামেলা হবে না। এই যে দেখো, এক্স অক্ষের দিকে হচ্ছে কত? 5 cos θ, আর ওয়াই অক্ষের দিকে হয়ে গেছে কি? 5 sin θ। মানে একই দেখো ভ্যালু, মানে একই ভাবে জিনিসটা করা যায়। আমরা চাইলে একটু এক জায়গায় cos দিবা, ওয়াই অক্ষের দিকে জাস্ট আসলে ভ্যালুগুলো কি হয়ে যাবে? কজের জায়গায় হয়ে যাবে সাইন। আর কিন্তু কোনো চেঞ্জ নাই। তো ছোটখাটো জিনিসগুলো আস্তে ধীরে দেখলেই দেখবা যে মোটামুটি তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। সুন্দর করে গুছায় এগুলো করে ফেলো। তো এটাই এখানে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের। জাস্ট কজের জায়গায় বসাই দিবা হচ্ছে সিম্পলি সাইন, শেষ। আর এক্স বের হয়ে গেল, ভাইয়া তোমাদের আর ওয়াই বের হয়ে গেল। এখন লব্ধি কি হবে? সামান্তরিক সূত্র, আর সমান √ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। ভাই আর কিছু লিখবেন না? না লিখবো না। কারণটা কি? আর এক্স আর ওয়াই এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 হইলে কজ নেটের অংশটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়, বাতিলের খাতায় চলে যায়। এবার যদি তোমাকে বলে ভাইয়া ট্যান থেটা বের করে দাও, ওইটাও করা যাবে। কেমনে করবা? এই যে থেটা, এই যে আমাদের থেটা, এই যে ট্যান থেটার যে অংশটা, এই ট্যান থেটা কার সাথে? আর এক্স এর সাথে। যার সাথে তাকে নিচে রাখবা, উপরে হবে কি? আর ওয়াই। বাকি কিছু কই গেল? আরে ভাইয়া আপু অ্যাঙ্গেল ছিল কত? 90 ছিল। তো বাকি অংশটা এমনি বাদ হয়ে গেছে। এইভাবে করে আমরা খুব সহজে লব্ধি এবং লব্ধির দিক বের করে ফেলতে পারবো। এখানে কি প্লাস মাইনাসে কোনো ঝামেলা হবে? যদি আর এক্স প্লাস আসে আর আই যদি মাইনাস আসে, কোনো ঝামেলা নাই। আর এক্স আর ওয়াই প্লাস মাইনাস দেখে তুমি চতুর্ভাগে নিয়ে যাবা, ওই অনুযায়ী ম্যাথ করবা। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, যেরকমই আসুক না কেন। তো চলো আমরা একটা সুন্দর ম্যাথের দিকে আগাই। কি বলতে? চিত্রে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো। আচ্ছা শুরু করি। ফার্স্টে আমাদের পুরো টার্গেট থাকবে আগে আর এক্সটা বের করা। সবার আগে 100। বলতো 100 কোন দিকে আছে? একদম জিরোর দিকে। কি লিখবো? 100 cos 0 প্লাস, নেক্সট আমাদের টার্গেটটা কে? 50। 50 এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে? 50 cos 90। দেন টার্গেট কত? 60। লাস্টের টার্গেট কত? আবারও 50। খেয়াল করো, লাস্টের এই যে 60, এটা এক্স অক্ষের সাথে একটা কোণ করে আছে, আর লাস্টের 50 এটাও আমাদের এক্স অক্ষের সাথে একটা কোণ করে আছে। কোণগুলো আগে চলো তোমাদেরকে বের করা শেখাই। দেখো এই 60 এক্স অক্ষের সাথে এত কোণ করে আছে, কত? 70 প্লাস 90, টোটাল কত হয়? 160 না? 70 প্লাস 90, হ্যাঁ 160ই আসে। এখানে জাস্ট আমরা কত বসাই দিব এখন? আমরা 160 ডিগ্রি। এবার দেখো আমাদের এই যে
এই দিকের 50, এইটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে হিসাব করো। 180 সাথে কত 30, কত আসে 210 ডিগ্রি আসে। অর্থাৎ এখানে তুমি জাস্ট বসাই দিবা হচ্ছে 50 cos 210 ডিগ্রি। লেখাই কেমন হয়ে গেছে, ধরো সুন্দর করে লিখি 50 cos 210 ডিগ্রি। অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে কি, আমাদের টার্গেটটা তোমরা সবসময় মাথায় রাখবা যাতে করে আমাদের প্রত্যেকটা মানকে আমরা এক্স অক্ষের সাথে কাউন্ট করি। এই মাত্র আমাদের আর এক্স বের হয়ে গেছে, এখন আর ওয়াই বের করা কোনো ব্যাপার না। কিভাবে করবা, আর ওয়াই ইকুয়াল টু 100 চোখ বন্ধ করে sin 0 প্লাস 50 sin 90 প্লাস 60 sin 160 প্লাস 50 sin 210। এক্স্যাক্টলি এভাবে ভ্যালুটা বের করবা, সব সেম রাখবা, খালি কজের জায়গায় সাইন, কজের জায়গায় সাইন, কজের জায়গায় সাইন, কজের জায়গায় সাইন। এবার এটা আমরা ক্যালকুলেশন করে ফেলবো, ঠিক আছে? চলো দেখি কত আসে, আর এক্স কত আসে আর আমাদের আর ওয়াই কত আসে। এটা চলো আমরা ক্যালকুলেট করে সলিউশন করে দেখি। আর এক্স আর আর ওয়াই এর মানটা আমরা বের করি। 100 বসাইলাম, এটা ওভারঅল আমাদের সলিউশন করতে হবে। মানটা আসে কত, আর এক্স আসে, দাঁড়াও করে ফেলি পুরোটা, cos 0 প্লাস হচ্ছে 0.317, এটা আসে 0.317। এবার আবার করতে হবে আর ওয়াই। আচ্ছা সমস্যা নেই, 100 sin 0 প্লাস 50 তো বাদ হয়ে যাবে, 50 90 আসছে থাকবে, তারপর 60 sin 60 প্লাস হচ্ছে 50 210, ওকে 45.52। আমাদের কপালটা বেশ ভালো দেখছো, আমাদের আর এক্স আর ওয়াই দুইটাই কিন্তু কোন দিকে আসছে, ধনাত্মক দিকে আসছে। সো কোঅর্ডিনেট নিয়ে কোনো প্রেশার গেল না, কোনো চাপ হইলো না, এমনি আমরা করে ফেলতে পারলাম। একটা আসছে তোমার 0.317, একটা আসছে 45.52। আচ্ছা থাকুক, সমস্যা নেই। এবার এটাকে তোমরা ইসে আঁকবা, চতুর্ভাগে আঁকবা। দেখো চতুর্ভাগ এক্স অক্ষ এক্স প্রাইম, ওয়াই অক্ষ ওয়াই প্রাইম, মূলবিন্দু ও। কি হয়েছে ঘটনা, এটা আছে কোন দিকে, আর এক্স হচ্ছে প্লাস, আর এই কোনটাও প্লাস, লব্ধি হবে দুইটার মাঝখান দিয়ে কোনো জায়গায়, শেষ হয়ে গেছে। ডান, লব্ধি কত, আর সমান রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। ক্যালকুলেশন করে বলো কত আসে, রুট ওভার 0.317 স্কোয়ার প্লাস 4552 স্কোয়ার। এটাও তো কাছাকাছি একদমই, 45.52 1104 এত নিউটন। কাছাকাছি দেখে অনেক বড় মান রাখছি যাতে করে একটু ডিফারেন্স বোঝানো যায়। এবার সেই থেটার ব্যাপারটা দেখো, এই হচ্ছে থেটা, এটা নিলাম। হ্যাঁ, তাহলে আমাদের tan থেটা ইকুয়াল টু কি আসবে, লম্ব বাই ভূমি, লম্ব কার দিকে, আর এক্স এর দিকে, মানে লম্ব না সরি, মানে কার সাথে, কার সাথে, আর এক্স এর সাথে, আর অপর সাইডে হচ্ছে আর ওয়াই, যার সাথে তাকে নিচে রাখবা, আর উপরে তো উপরেরটা। যেটা কত আছে দেখো তো, tan ইনভার্স করে করি, এটা যদি আমরা ক্যালকুলেশন করি আর ওয়াই বাই আর এক্স এর মান, এটা আসে হচ্ছে 89.6 ডিগ্রি, প্রায় 90 ডিগ্রি। দেখছো, এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এভাবে তোমরা খুব সহজে এই ক্যাটাগরি ম্যাথ গুলো সলিউশন করে ফেলতে পারবা। কিন্তু যদি এরকম থাকতো, দেখো তুমি সলিউশন করছো, হ্যাঁ, করার পরে আর এক্স এর মানটা আসতে ধরো -226 ধরো, আর ওয়াই এর মানটা আসছে -10, তখন কি করতে হবে, তখন তোমরা যে চতুর্ভাগ ড্রয়িং করবা, আর এক্স আসবে এইদিকে নেগেটিভ দিকে, আর ওয়াই আসবে এইদিকে নেগেটিভ দিকে, একটা এক্স অক্ষে নেগেটিভ, একটা ওয়াই অক্ষে নেগেটিভ। লব্ধি কোন দিকে হবে, এই দুইটার মাঝামাঝি কোনো জায়গা দিয়ে। তখন তোমরা লব্ধির মান বের করার সময় তো আর মাইনাস কোনো ঝামেলা করবে না, রুটের ভিতরে স্কোয়ার খেটে ঠিক হয়ে যাবে। আর যখন দিক বের করবা তখন একটু সাবধান থাকবা। কিভাবে সাবধান থাকবা সেটা একটু শেখাই দিত। তুমি যদি দিক যদি এটার সাথে বের করো, এইদিকে কিন্তু আর ওয়াই এর অংশটা থাকবে, এইদিকে আর এক্স থাকবে। এইটা যদি তুমি দিক নাও তখন ঘটনায় কি হবে, তখন যেটা হবে এখানে লিখি, দেখো tan থেটা ইকুয়াল কার সাথে করতেছি, আর ওয়াই এর সাথে, তাই আর ওয়াই কে নিচে রাখবো, উপরে থাকবে কে, আর এক্স। এখানে কোনো মাইনাস দেবা না, এখানে কোনো মাইনাস দেবা না, নো মাইনাস,
কোনো মাইনাস দিয়ে করবা না। কিন্তু কেন ভাইয়া? কারণ আমি মাইনাস দিয়ে এটাকে যে তৃতীয় চতুর্ভাগে বা থার্ড কোয়াড্রেন্টে এটা আমরা আগেই বের করে ফেলছি, তো মাইনাস আর ইউজ করবা না। tan θ মান বের করার সময় শুধুমাত্র পজিটিভ মান বসে বসে মানটা বের করবা। দ্যাটস অল। আই গেস তোমরা এগুলো বুঝতে পারছো। এবার চলো আমরা ভেক্টর উপাংশের কিছু প্র্যাকটিক্যাল ব্যবহার দেখি। তোমরা দেখবা এই যে আমাদের যে নৌকা, হ্যাঁ, নদীতে যখন নৌকা চলে তখন কিছু কিছু দেখবা যখন অনেক স্রোত থাকে বা ঝামেলা থাকে, ধরো চালাইতে পারতেছে না, মানুষ কম আছে, মাঝি নাই, এরকম, তখন দেখবা একজন মাঝিদের ভিতরে কেউ একজন নৌকার ঠিক পাড় দিয়ে একটা বিশাল দড়ি ধরে ধরে আগাইতে থাকে এবং দড়িটা নৌকার সাথে বাঁধা থাকে। ঠিক আছে, ওইটাকে বলে গুণ, নৌকার গুণ। এই যে দড়িটা, মানে একটা মনে করো নৌকারি মাথায় সে কি করে, এই নৌকারি মাথাতে তোমার হচ্ছে এরকম একটা দড়ি বেঁধে ও আস্তে আস্তে এরকম হাঁটতে থাকে সামনের দিকে। এটাকে বলে গুণ টানা। এতে করে সুবিধা কি হয়? এতে করে খুব সহজে নৌকা আগের থেকে ইজিলি যেতে পারে সামনের দিকে। কিন্তু কেন? আসল রিজনটা এবার আমি তোমাকে দেখাই। দেখো, যখন এই যে লোকটা, হ্যাঁ, একটা গুণ ধরে টান দেয়, ও একটা ফোর্স দিতেছে, ডেফিনেটলি এই ফোর্সের দুটো অংশ হয়। যদি আমরা এই আনুভূমিকের সাথে মানে থেটাটা ধরি বা পাড়ের সাথে থেটা ধরি, এদিকে থাকবে কজ অংশ, আর তোমাকে বারবার আমি বলছিলাম যে যার সাথে কোণ হয় তার সাথে কজ, অন্য সাইডটার অংশটা কি হয়, জাস্ট সাইন, তাই তো? এটা একটা আসলে অনেকে মানে ডিরেক্টলি মুখস্থ করে, এটা আসলে মুখস্থ করার কিছু না, এটা বের করা যায়, বুঝছো? একটু দেখাই দেই, বরং তোমাদের জন্য বেটার হবে। দেখো, এটা আসলে সাইন থেটা না, বুঝছো? এটা এইভাবে আসে, উপরের সাইডটাতে হয় এফ কজ 90 মাইনাস থেটা। দেখো, নিচেটা যদি থেটা হয়, উপরেরটা কি হবে? ডেফিনেটলি 90 মাইনাস থেটা আসবে, স্বাভাবিক। আর 90 মাইনাস থেটা এখানে কিন্তু বিজোড়, বিকজ আমরা লিখতে পারি 1 ইন্টু 90, এই জন্যই এটা হয়ে যায় এফ সাইন থিটা, এখান থেকে আসছে আর কি কস থেটা সাইন থেটা ব্যাপারটা। যাই হোক, এখন দেখো ঘটনা কি হয়। একটু ঠান্ডা মাথায় দেখবা যে অলওয়েজ হচ্ছে তোমার এখানে একটা ই থাকে, মানে বৈঠা থাকে বা একটা দাঁড় থাকে। হ্যাঁ, আমি বৈঠা লিখে দিই, বৈঠা, একটা বৈঠা থাকে বা দাঁড় থাকে বা হাল থাকে। মাঝিরা কি করে, ওই হালটা দিয়ে এমন ভাবে হালটাকে রাখে, এমন ভাবে রাখে, ওনারা তো প্র্যাকটিক্যালি এগুলো করে, এমন ভাবে হালটাকে রাখে। দেখো, এই ফোর্সের দুইটা অংশ হয়েছিল, একটা হয়েছিল কস থেটা, একটা হয়েছিল সাইন থেটা। এই সাইন থেটার যে অংশটা, এটাই বৈঠা দিয়ে ওনারা যে ফোর্স ক্রিয়েট করে সেটা কি করে দেয়, নিউট্রাল করে দেয়। ঠিক আছে, মানে গুণ যে টানতেছে, এভাবে টানতেছে, মানে বল দিতেছে দড়ি দিয়ে, দুইটা যে অংশ, একটা কজ একটা সাইন, এই সাইন থিটার অংশটাকে ওই মাঝিরা বৈঠা দিয়ে অপোজিট সাইডে এমন ভাবে একটা ফোর্স ক্রিয়েট করে যাতে করে এই সাইন থিটা আর বৈঠার যে লব্ধি যে জিরো হয়ে যায়, অর্থাৎ সাইন থিটা আর এই দিকের যে ফোর্স তাদের কোনো রেজাল্টেন্ট না থাকে, প্রায় জিরো হয়ে যায়। দেখো, এই ক্ষেত্রে শুধুমাত্র আমার সামনের দিকে, নদীর সামনের দিকে কতটুকু অংশ পড়ে থাকতেছে? উত্তর হচ্ছে ভাইয়া কিন্তু এখন শুধু এফ কস থিটা পড়ে থাকতেছে। খেয়াল করে দেখো, এই মনে করো নৌকা এইদিকে ফোর্স দিচ্ছে, এইদিকে হচ্ছে থেটা, তাই এদিকে হচ্ছে এফ কস থেটা, আর এইদিকে হচ্ছে কত, এফ সাইন থেটা। এটাই তো হচ্ছিল, তাই না? এটা আকাশের দিকে না কিন্তু, সাইন থেটা আকাশের দিকে না, ওই নদী, যদি এটা নদী হয়, নদীর এই যে এই সাইডে আর এইদিকে এরকম। তো দেখো, তোমার হচ্ছে বইটা দিয়ে কি করে, অপোজিট সাইডে এফ সাইন থিটা সমান একটা ফোর্স মনে করো আর তৈরি করছে। এই আর আর এফ সাইন থিটা নিউট্রাল হয়ে যায়। এফ তো আগেই মরে গেছে ভাই, এফ আবার কখন মরলো? আরে বাবা, এফ কে তো আমরা দুইটা অংশে ভাগ করছি, এফ কে তো ভাগ ভাগ করেই ফেলছে, ওটা আগেই শেষ। তো এখন দেখো, শুধুমাত্র আমাদের সামনের দিকে পড়ে থাকতেছে এফ কস থিটা। আমাদের নৌকা যাওয়ারও কথা সামনের দিকে, এই এফ কস থিটাই আমাদেরকে হেল্প করে নৌকাকে সামনে নিয়ে যাওয়ার জন্য। এই হেল্প করে কি, সামনে নেওয়ার জন্য। দ্যাটস ইট। এভাবেই নৌকার গুণ টানা ক্ষেত্রে আমাদের ইজি হয়, আমরা ভেক্টরের উপাংশ ইউজ করে নৌকাকে সহজে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি। এবারকার প্রশ্নটা হচ্ছে, নৌকার গুণ টানার ক্ষেত্রে দড়ির দৈর্ঘ্যের ভূমিকা, এটা খ নম্বরে আসে, আগেরটাও খ নম্বরে আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে করো দুইটা মানুষ, ধর এটা আমি, তোমাদের ভাইয়া, আর এইখানে আরেকটা মানুষ আছে, এটা আরেকজন, এই যে আরেকটা মানুষ, এটা জীবনও দেখতে পারবা না তুমি, একটু কালার চেঞ্জ করে রাখি। এই হচ্ছে আরেকটা মানুষ, এই হচ্ছে আরেকটা দড়ি, দুইজন আমরা গুণ দিয়ে টানতেছি। ধরো এই একজন মানুষ, এই একজন মানুষ। একটু চালাকি করে ভালো করে দেখো, দুইজনের ক্ষেত্রে একটা ছোট্ট তফাৎ আছে। তফাৎটা কি আছে?
তফাৎটা হচ্ছে তোমার আগে যে টানতেছিল তার ক্ষেত্রে অ্যাঙ্গেল যদি মনে করে এইটা হয়, আর পরের যে টানতেছে তার ক্ষেত্রে অ্যাঙ্গেল এইটা এক্স অক্ষের সাথে। একজনের যদি অ্যাঙ্গেল থিটা 1 হয়, আরেকজনের ছিল থিটা কি 2 ছিল, দুইটা অ্যাঙ্গেল হইতেছে। একটু খেয়াল করে দেখো, আগে যেটা আনতেছিল তার ক্ষেত্রে একটা থিটা, আর পরে যেটা আনতেছে তার ক্ষেত্রে আরেকটা থিটা। একজনের ক্ষেত্রে একটু দড়িটা একটু ছোট, একজনের ক্ষেত্রে দড়িটা একটু বড়। অবশ্যই তুমি একটু চিন্তা করে দেখলে দেখবা এই দড়িটা থেকে এই দড়িটা একটু বড়, দ্বিতীয় দড়িটা একটু বড়, সেকেন্ড দড়িটা, এই জন্য থিটাটা বেশি হয়ে গেছে। কারণ স্বাভাবিক না, তুমি এদিক থেকে টানতেছো, এমনে টানতেছে, তাহলে এর দড়িটা একটু বড় হবে আকারে। তাহলে এখন ঘটনা কি হচ্ছে সেটা খেয়াল করো। যেহেতু সেকেন্ড ক্ষেত্রে দড়ি বড়, তাহলে থিটা হয়ে যাবে দেখো ছোট। কারণটা কি, থিটা আমরা কাউন্ট করছি তার সাথে আনুভূমিকের সাথে। তো ওদিকে যত বড় হবে তত কিন্তু এই থিটার মানটা কিন্তু আগে থেকে ছোট হবে। দেখো এটা 60 হলে এটা মনে করো 50, আরো বড় হইলে দেখো তুমি চিন্তা করো, আরো যদি বড় হইতো দড়ি, থিটার মানটা কিন্তু আমাদের থিটা 3 কিন্তু হয়ে যেত কি আরো ছোট হয়ে যায়, তাই না? এতে কি লাভটা কি হয় সেটা একটু দেখো, একটু কম্পেয়ার করি। শুরুতে যে থিটা 1 ছিল তার থেকে থিটা 2 ছোট, কিন্তু যদি cos থিটা দিয়ে চিন্তা করো, cos থিটা 2 হবে cos থিটা 1 এর থেকে বড়। কিন্তু ভাইয়া কেন? কারণ আমরা জানি যে cos sin 0 0, কিন্তু cos 0 এর মানটা কিন্তু sin 0 0 হয়, কিন্তু cos 0 এর মানটা হয় 1, আর cos 90 এর মানটা হয় 0। অর্থাৎ থিটা যত বাড়ে cos থিটার ভ্যালু আসলে কি হয় তত কমতে থাকে। এখন তোমরা বলো তো, cos থিটা তো যদি cos থিটা মানের থেকে বড় হয়, উভয় পক্ষে যদি f দিয়ে গুণ করি, f cos থিটা 2 ডেফিনেটলি f cos থিটা 1 এর থেকে কি হবে? অবশ্যই অবশ্যই বেশি হবে বা বড় হবে। ওকে, f cos থিটা 2 অবশ্যই অবশ্যই f cos থিটা 1 এর থেকে কি হবে? বড় হবে। তাই কখন তোমার ইজি হবে নৌকা চালানো? যত এই আনুভূমিক উপাংশটা, আনুভূমিক যে উপাংশটা, আনুভূমিক যে উপাংশটা, আনুভূমিক যে অংশটা, আনুভূমিক অংশটা যত বেশি হবে, যত বেশি হবে, তত কিন্তু আমাদের নৌকা চালানোটাও কিন্তু কি হবে? ইজিয়ার হবে। ওইটা যত বড় হবে আমাদের নৌকা চালানো কিন্তু ডেফিনেটলি তত 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 ইজিয়ার হবে। অর্থাৎ এটা তখনই সম্ভব যখন আমাদের দড়ি কি হবে? বড় হবে। অর্থাৎ দড়ি যত বড় হবে, দড়ি যত বড়, এটা তত ছোট, তত ইজিয়ার হবে। এই ছিল হচ্ছে আমাদের ব্যাখ্যা। সুন্দর করে পরীক্ষা আসলে খ নম্বরের জন্য গুছাই লিখে দিবা। এবার হচ্ছে লন রোলার, ঠেলার টানা। তোমাদের পরীক্ষার জন্য ব্যাপক ইম্পর্টেন্ট। খ নম্বরে মানে ধুমায় আসে, ইভেন গ নম্বরে প্রশ্ন আসতে পারে। এটা একটু তোমাদেরকে বোঝাই। ধরো ট্রলি ব্যাগ, খুব ভালোভাবে বোঝা যায় ট্রলি ব্যাগ থেকে। বাই দ্য ওয়ে, এর আগের প্রশ্নটাও যেটা তোমাদেরকে একটু আগে আমি করাইলাম, এই যে আগের যে প্রশ্নটা, এটা ট্রলি ব্যাগের ক্ষেত্রে আসতে পারে। যে ট্রলি ব্যাগের হাতল লম্বা হয় কেন? দাও উত্তর দাও, উত্তর দাও। HW থাকবে, ভালো করে করে আমাকে জানাবা। এটা দেখলে বোঝা উচিত তোমাদের। যাই হোক, ট্রলি ব্যাগের কথাটা একটু চিন্তা করো। ট্রলি ব্যাগে দুইটা কাজ করা যায়, হয় ঠেলা যায় অথবা টানা যায়। কোনটা সহজ, কোনটা ইজি? ইজি কোনটা বলো? ভাইয়া কোনোটা ইজি না, দুইটাই তো ট্রলি ব্যাগ তো ভারী জিনিস, ঠেলতেও কষ্ট, টানতেও কষ্ট। হ্যাঁ ঠিক আছে মানলাম, কিন্তু টানাটা বেশি সহজ, ঠেলা কষ্ট বেশি। কেন? কারণ তুমি ফিজিক্সের স্টুডেন্ট, তোমার এটা এমনি তুমি বুঝছো, টেনশন করার কিছু নাই। দেখো এই হচ্ছে আমাদের লন একটা রোলার। এই রোলারটার অবশ্যই 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 এর ওজন থাকবে। এর ওজন কাজ করে কোন দিকে? খাড়া নিচের দিকে। ধরলাম ওজন হচ্ছে mg। কথাটা বুঝছো? এই যে রোলার, এই লন রোলারটারও ওজন হচ্ছে mg, খাড়া নিচের দিকে কাজ করছে, ভূপৃষ্ঠের দিকে। এখন তুমি যদি এটাকে ঠেলতে থাকো, তুমি এটাকে ঠেলো, ঠেলতে থাকো, দেখো তুমি এটাকে ঠেলতেছো ঠেলতেছো ঠেলতেছো, তো তোমার ফোর্সটা কোন দিকে? দেখো মাটির দিকে। ফোর্সের দুটো উপাংশ, একটা কি সাইন থিটা, আর এটা হচ্ছে কি ভাই আপু? কস থিটা। যদি আমরা আনুভূমিকের সাথে কোনটা থিটা ধরি, মুখস্থ করো না ভাই, বারবার বলতেছি তোমাদের, একদম রিকোয়েস্ট করতে, মুখস্থ করো না। থিটা যার সাথে তার সাথে কস, অন্য সাইডে হচ্ছে সাইন। একটু লক্ষ্য করে বলো তো, নিচের দিকে mg ছিল, উল্টা আরো
নিচের দিকে অ্যাড হইতেছে কে, এফ সাইন থেটা। একটু চিন্তা করো না, ওজনটা আগে এমজি ছিল, আরো যোগ হচ্ছে এফ সাইন থেটা, অর্থাৎ ওভারঅল লব্ধি ওজন বা ওজনের যোগফলটা, লব্ধি ওজন ডাব্লিউ, লব্ধি কত হচ্ছে এম জি প্লাস এফ সাইন থেটা। দেখো ওজন কিন্তু কমতেছে না, বরং ওজন এই ক্ষেত্রে কি হচ্ছে, বাড়তেছে। এটা মাথায় গেঁথে নাও। এবার সেকেন্ড কেসে দেখো, যখন তুমি এটা না ঠেলে টানো তখন কি হয়, তখন এমজি কাজ করে নিচের দিকে, এই ফোর্স উপরের দিকে, আনুভূমিকের সাথে কোন থেটা হলে এক্স অক্ষ বরাবর কস থেটা, ওয়াই অক্ষ বরাবর সাইন থেটা। দেখো উপরের দিকে এফ সাইন থেটা কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের লব্ধিটা কি দাঁড়াচ্ছে, লব্ধি দাঁড়াচ্ছে এম জি মাইনাস এফ সাইন থেটা। ভাইয়া আরে এফ সাইন থেটা মাইনাস এম জি হলো না কেন, তুমি বলো কেন হবে না? যদি এম জি থেকে এফ সাইন থেটা বেশি হয় তাহলে তোমার লন্ড্রলার আকাশে চলে যাবে, এ থাকবে না, বুঝছো? ও আকাশে চলে যাবে, অবশ্যই জি এর টান বড়, তাই না? নিচের দিকেই থাকবে, মাটির সাথে তুমি নিয়ে যাচ্ছ। দেখো এই ক্ষেত্রে লব্ধিটা কিন্তু আগের তুলনায় বেশি না, বরং এই ক্ষেত্রে ওজনটা কি হয়ে গেল, কমে গেল। ইট মিনস ক্ষেত্রে ওজন যদি কমে যায় অবশ্যই 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 এইটা বেশি কি হবে, ইজিয়ার হবে বা সহজ হবে। অর্থাৎ লন্ড্রলার আমাদের ঠেলার থেকে টানা সহজ, সহজতর। এইভাবে প্রমাণটা করে দিবা, একটু একে একে কইরো, আশা রাখি তোমাদের স্যার ম্যাডামরা কোনোদিন নাম্বার কাটবে না। চলো এবার আমরা ম্যাথ করে আমাদের এই টপিকটা আমরা শেষ করি। কি বলছে, একটা লল রোলারকে উলম্বের সাথে 100 নিউটন বলে 60 ডিগ্রি কোণে ঠেলা এবং টানার ক্ষেত্রে আপাত ওজন, আপাত মানে লব্ধি ওজনের পার্থক্য কত হবে? আচ্ছা ঠিক আছে, দেখো করে ফেলি চলো। আচ্ছা এই হচ্ছে লন রোলার, এটাকে একবার আমরা ঠেলে একবার টানবো, তাই তো? আচ্ছা করা যাবে, সমস্যা নেই। সো এই হচ্ছে উলম্ব, কিভাবে কি করছে, এই ফোর্স দিছে, ফোর্স দিছে হচ্ছে 60 ডিগ্রি কোণে, কার সাথে, উলম্বের সাথে, কথাটা বুঝছো, এটা উলম্ব আর এটা হচ্ছে আনুভূমিক, উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে দিছে। আচ্ছা তাহলে এখন যদি আমরা এটাকে ভাগ করি, দেখো এই ফোর্সকে ভাগ করলে আমার ঠিক 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 একটু আগে তোমাদের এগুলো দেখাইছিলাম, এই যে ফোর্সকে যদি আমরা এরকম ডিভিশন করি তাহলে কিন্তু আমাদের দুইটা অংশ থাকবে, এদিকে একটা অংশ এদিকে একটা অংশ, তাই তো, তাই না? ইজি ইজি, একদম ইজি। দেখো তুমি এমনি পারবা, পারা উচিত, এগুলো তোমাদের ঝামেলা হওয়ার কথা না। একটু ভালো করে তাকাও, আগে কি হচ্ছিল, এটা থেটা ছিল, তাই তো? এখন কিন্তু থেটা কিন্তু এইটা, মানে এইটা দেওয়া আছে পরীক্ষায়, কিন্তু এই থেটাটা বলা আছে, খেয়াল করো, একটু সাবধান, একটু সাবধানে করো। তাহলে এখন কিন্তু যার সাথে থেটা ওইদিকে হবে কজ, অন্যদিকে কি হবে ভাই আপু, সাইন হবে। একটু সাবধান থেকো, বাচ্চা কাচ্চা এখানে ভুল করে দেয়। দেখো থেটা কিন্তু আবার উলম্বের সাথে, তাই উলম্বের দিকে কল ধরছি, অন্য সাইডে কি ধরছি, সাইন। ওকে সাবধানে করো, ভুল করো না। তাহলে এই ক্ষেত্রে ঠেলার ক্ষেত্রে যখন তুমি ঠেলবা তখন আমাদের লব্ধি ওজন হবে কত, ঠেলার ক্ষেত্রে যোগ হয়, তাই না? এটা হবে এম জি প্লাস এফ কস থিটা। কেন ভাইয়া? কারণ এই লন রোলারটার এম জি কাজ করে নিচের দিকে, আবার এফ কস থিটা এটাও কাজ করে কোন দিকে, নিচের দিকে। আর যখন তুমি টানবা তখন হবে কি বলতো, বুঝতেই পারতেছো, তখন আমাদের লব্ধিটা হবে এম জি মাইনাস এফ কস থিটা, তাই না? মাইনাস হবে। তো দুইটা পার্থক্য চাইছে, প্রশ্ন উত্তর হচ্ছে পার্থক্য কিভাবে বের করব, পার্থক্য বের করা তো ভাইয়া সহজ, আমাদের বেশি কোনটা সেটা থেকে কমটা মাইনাস করবো, ঠেলাটা বেশি টানাটা কম, মাইনাস করো এম জি প্লাস এফ কস থিটা মাইনাস এম জি মাইনাস এ মাইনাস এ প্লাস এফ কস থিটা। বিয়োগ করছি পার্থক্য, হ্যাঁ বিয়োগ করে দিছি, মানে মাইনাস করে লিখে দিই, তোমরা হয়তো নাও বুঝতে পারো। দেখো এখন এমজি কেটে গেলে এটা আসে কত, টোয়াইস এফ কস, এটার মান কস 60, টোয়াইস এফ ইন্টু কস 60 মানে হচ্ছে হাফ, টু টু কাটা, পড়ে থাকে এফ, উত্তর হচ্ছে 100 নিউটন। যাহা প্রশ্নে দেওয়া আছে তাহাই উত্তর, অর্থাৎ উত্তরটা হচ্ছে কি এক্স্যাক্টলি 100 নিউটনই হবে। এভাবে ক্যালকুলেটর ছাড়াও
তোমরা চাইলে এই প্রশ্নগুলো সুন্দর মতো সলভ করে ফেলতে পারো। তবে কস সাইনের ব্যাপারটা সাবধান থেকো। তো শেষ স্লাইড, বিশ্বাস রেখো বুকের ভেতর, প্রত্যেক অনুভবে স্বপ্ন চাই যুদ্ধে এবার সফল তুমি হবে। ভালো করে পড়ো, খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে আগামী ক্লাসের জন্য রেডি হও। সামনে ইনশাল্লাহ আমরা নদী নৌকা নিয়ে খুব ভালো মতো পড়বো তোমাদের সাথে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।